বন্ধুগণ, স্বাগত। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন অনুরোধ করছি। আজ আমি শীতাংশু দুটো গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ খবর দুটো হচ্ছে যে পরপর অনেকগুলো ঘটনা খুব ইম্পর্টেন্ট ঘটে গেছে। যেমন বলি আপনাদেরকে, যে আপনারা বোধহয় এর মধ্যে শুনেছেন বা অনেকে শোনেননি, যে গত 12 তারিখ একটা রিপোর্ট হয়েছিল যে চায়নার একটা জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে, বাংলাদেশের চট্টগ্রামে। তো সেই নিউজটা হচ্ছে দি হিন্দু যে পোর্টাল আছে, যে পত্রিকা আছে, ওরা 12 তারিখেই পাবলিশ করেছিল। সে কি নিউজটা দিয়েছিল আমি আপনাদেরকে বলছি। হেডিংটা, চাইনিজ নেভি শিপস ভিজিট বাংলাদেশ বিকামস ফার্স্ট ফরেন ফ্লিট টু ভিজিট আফটার টেক ওভার বাই ইন্টারিম গভর্নমেন্ট। এই যে নতুন সরকার হয়েছে, এই নতুন সরকার হওয়ার পরে একটা চাইনিজ যে জাহাজ সেটা এসেছে, এবং সেখানে একটা ছবিও দিয়েছে যে, এবং এখানে সব চাইনিজ যে নেভাল অফিসাররা সব আছে। তাছাড়া বাংলাদেশ থেকে যে বাংলাদেশের যে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হাসান আছে, এবং বাংলাদেশ যে নেভি ফ্লিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এস.এম. মইরুজ্জামান আছে, আর চট্টগ্রাম পোর্টের যে চেয়ারম্যান সে আছে, আর বাকি সব চাইনিজ যে নেভাল অফিসাররা তারা সব আছে। বাংলাদেশের চাইনিজ অ্যাম্বাসেডার সম্ভবত আছেন, একটা ওই রকম ছবি দেখা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এটা হয়ে গেছে। তো আমি এই খবরটা এই জন্য বলছি যে এরপরে দেখা গেল 14 তারিখ ভারতের ডিআরডিও থেকে, আপনারা জেনেছেন বোধহয়, একটা হাইপারসোনিক মিসাইল টেস্ট হয়েছে। এই যে হাইপারসোনিক মিসাইল টেস্ট হয়েছে, সেটা একটা ভয়ানক বিশাল ব্যাপার। যদি কেন বিশাল ব্যাপার, এইটা যে পিঠাপিঠি এর সঙ্গে হয়েছে, মানে আপনি দেখুন, এই যে 12 তারিখ ওই খবরটা দিয়েছে হিন্দু, এবং 14 তারিখ হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছে ভারতের ডিআরডিও, ডিফেন্স মিনিস্ট্রির সঙ্গে যুক্তভাবে আন্ডারে আছে বলা যায়। তো এরা টেস্টটা করেছে, এবং 16 তারিখ নরেন্দ্র মোদী এখান থেকে বেরিয়ে গেছেন নাইজেরিয়া, এবং G20 সামিট এবং গুয়েনা ভিজিটে, এবং 17 তারিখ নাইজেরিয়াতে সকালে তিনি পৌঁছে গেছেন। আমি এই ঘটনাগুলো সাজানোর চেষ্টা করছি যে 12 তারিখ চাইনিজ শিপ এসে চট্টগ্রামে পৌঁছালো বাংলাদেশের। চট্টগ্রামটা মায়ানমারের অ্যাটাচ, কিন্তু ভারত থেকে বেশি দূর নয়, তো বিশেষ করে কলকাতা থেকে বেশি দূর নয়, নর্থ ইস্ট থেকে বেশি দূর নয়, মানে বাংলাদেশ হয়ে। তো ফলে এইটা নিশ্চয়ই মোদিজি জেনে গেছে। আমি বলছি এই কারণে যে মোদিজির টাইমিংটা বড় মারাত্মক। তার মানে উনি ইন্টেলিজেন্স তো সবসময় বসে আছে বাংলাদেশের উপর, কোথায় গেছে খবর রাখছে। বাংলাদেশে ভারতের এমবেসি আছে, চায়না এমবেসি আছে, এবং কি বলে আপনার আলাদা দপ্তর আছে যারা এই সমস্ত গোপন খবর সংগ্রহ করে সরকারের। নিশ্চয়ই খবরটা 12 তারিখেই নরেন্দ্র মোদীর কাছে এবং ডিফেন্স মিনিস্ট্রিতে পৌঁছে গেছে, এবং সঙ্গে সঙ্গে তৎকাল 14 তারিখ এই যে হাইপারসোনিক মিসাইলটা লঞ্চ করে দেওয়া হয়েছে উড়িষ্যা থেকে। আমি সেটা বলছি পরে। তো এইটা তার মানে তার সঙ্গে কিছু যোগ আছে, যে বাংলাদেশে সরকারের স্থিরতা নাই, আর চায়না কেন এখানে আবার একটা কার্গো শিপ পাঠালো, এটা একটা। এবং 17 তারিখ মর্নিং উনি নাইজেরিয়া পৌঁছে গেছেন, এবং তারপরে ডিআরডি যে হাইপারসোনিক মিসাইলটা একটু বলিনি। এই হাইপারসোনিক মিসাইলটা হচ্ছে যে একটা গাইডেড মিসাইল, এবং এর টেস্ট ক্ষমতা হচ্ছে 1400 কিলোমিটার। তার ক্ষমতা 1400 কিলোমিটারের 9 টাইমস। বুঝতে পারছেন, এত হাইপারসোনিক। একে বলছে ম্যাক 9 মানে যার স্পিড হচ্ছে যে সাউন্ডের যা গতি, একটা শব্দের গতি বলি না আমরা, আলোর গতি, শব্দের গতি 9 টাইমস, মানে 1 ঘন্টায় 12,000 কিলোমিটার যাবে। এটা সব এস্টিমেট করছে। এই হাইপারসোনিক মিসাইলটা 1 ঘন্টায় 12,000 কিলোমিটার যাবে, এবং এটা যদি হচ্ছে যে মানে কোনো দেশের উপর আক্রমণের জন্য তার সঙ্গে তার মাথায় যদি খানিকটা বম দিয়ে, RDX দিয়ে বা কোনো অ্যাটমিক বম দিয়ে যদি দিয়ে দেওয়া হয়, যে দেশের মধ্যে যাবে, বুঝতে পারছেন 12,500 কিলোমিটার যাবে, মানে কোনো দেশেই
প্রায় ভারতের আওতার বাইরে রইল, মানে সামরিক শক্তির দিক থেকে। এবং এই যে হাইপারসোনিক মিসাইল মাত্র 3টি দেশের আছে, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে চায়না। এবং বলা হয় যে আমেরিকার মিসাইলটা নাকি যথেষ্ট কার্যকরী নয়, সেই জন্যেই আমেরিকা রাশিয়ার সঙ্গে যুদ্ধের ব্যাপারে পিছিয়ে আছে। এটা এটা একটা তথ্য বলছে আর কি। তো যাই হোক, আমেরিকার মিসাইলটা নাকি খুব একটা সাকসেসফুল নয়। এখন দেখা যাচ্ছে যে এরপরে যে নিউজটা এলো, আজকের নিউজটা যে জন্য গুরুত্বপূর্ণ, গতকাল একটা নিউজ এলো ইটিভি ভারতে। ইটিভি ভারত বলছে মিস্টিরিয়াস অ্যারাইভেল অফ এ কার্গো শিপ ফ্রম পাকিস্তান ইন বাংলাদেশ স্পার্ক স্পেকুলেশনস। এবং স্পার্ক স্পেকুলেশন করাচির থেকে আসছে, আবার পাকিস্তানের করাচি থেকে এই শিপটা আসছে, এবং শিপের ছবিও দিয়েছে, এবং শিপের মধ্যে প্রচুর বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে মালপত্র আছে, কি আছে, এবং এটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে সবাই যে এটা কি ভারতবর্ষের যে উগ্রপন্থী গোষ্ঠী, বিশেষত নর্থ ইস্টে যেখানে এখন একটা ইনসার্জেন্সি চলছে মণিপুরে, সেখানে কি সেই সরকার বিরোধী গোষ্ঠীর হাতে অস্ত্রশস্ত্র পৌঁছবার জন্য এটা এসেছে? এর মধ্যে কি অস্ত্রশস্ত্র বাংলাদেশকে দেওয়া হচ্ছে? ব্যাপারটা কি? এর মধ্যে এই যে মিস্টিরিয়াস অ্যারাইভেল অফ এ কার্গো শিপ ফ্রম পাকিস্তান ইন বাংলাদেশ স্পার্ক স্পেকুলেশন। তো এই রিপোর্টটা করেছে আপনার 16ই নভেম্বর, বুঝতে পারছেন? আজ হচ্ছে 18 তারিখ, পরশু দিন এই রিপোর্টটা করেছে, এবার খুব ডিটেল লিখেছে। তো এইটা একটা খুব মস্ত বড় মেসেজ। এবং আপনারা জানেন বাংলাদেশে যে এই যে ক্ষমতা যে বদলে গেছে, এর পিছনে একটা আমেরিকার হাত আছে। ওখানে একটি লোক আসতো, কি নাম শুনেছি আমি, ডোনাল্ড লু বলে কেউ একজন নাকি আসতো, সেই সব যে কনস্পিরেসিটা ওখানে করেছে, বাংলাদেশে যে অরাজক অবস্থাটা শুরু করেছে সেটা আমেরিকার থেকে আসতো, ওখানে আমেরিকান ক্লাবে মিটিং করতো, অ্যাম্বাসিতে মিটিং করতে সে করতো ডোনাল্ড লু। তো অথবা ও হচ্ছে আমেরিকার এই বাংলাদেশেও হয়তো ওখানকার অ্যাম্বাসেডার, আমি সেটা সার্চ করে দেখি নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম একটা অবস্থা এখন তৈরি হয়েছে। তো এরপরে আমি দেখছিলাম ডিফেন্স মিনিস্ট্রি একটা আপনার 14 তারিখে একটা টুইট করেছে। সেই টুইটটা লিখেছে, ডিআরডিও হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ফ্লাইট টেস্টস অফ গাইডেড পিনাখা weapon system, various parameters such as ranging, accuracy, consistency, and rate of fire of multiple target engagements in a salvo mode were assured during the trials. The tests were conducted in 3 places at different field firing ranges. 3 জায়গাতে করা হয়েছে, বুঝতে পারছেন? 3 জায়গাতে করা হয়েছে, এটা 3 জায়গাতে করা হয়েছে। এবং এরপরে যখন আমি ডিআরডিও দেখলাম, ডিআরডিও কি বলছে, অর্থাৎ এটাকে টেস্ট করা হয়েছে 3টে টেস্ট করেছে। আমি সেটা আওয়াজটা শুনতে পারি, আমার কাছে ভিডিও এডিটিং করে আপনাকে দেখাতে পারবো, সেটা দেখানো যাবে না। এখানে রাজনাথ সিং টুইট করেছেন, মানে সেটা আবার ডিআরডিও রিপোস্ট করেছে। ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড এ মেজর মাইলস্টোন বাই সাকসেসফুলি কন্ডাক্টিং ফ্লাইট ট্রায়াল of long-range hypersonic missile from Dr. APJ Abdul Kalam Island of the coast of Odisha. This is a historic moment, and this significant achievement has put our country in group of select nations having capabilities of such critical and advanced military technologies. I congratulate Team DRDO India, our armed forces, and the industry for stupendous achievement. মানে এটা মারাত্মক একটা সাকসেস, যে এত বড় একটা যে হাইপারসোনিক মিসাইল, যার প্রতি ঘন্টা রেঞ্জ হচ্ছে 12,500 কিলোমিটার প্রায়, এটা টেস্ট করেছে এবং 3টে জায়গায় টেস্ট করেছে। আমি আপনাদেরকে একটুখানি শোনাতে পারি যে আওয়াজটা কীভাবে হয়েছে। তো আওয়াজ ছাড়া তো এখানে আমার দেখাবার মতো কোনো সুযোগ নেই, তবে আমি দেখবো একটা ফটো যদি এখানে আপনাদেরকে দেখানো যায় যে কীভাবে এটা হয়েছে। এটা আরএমও ইন্ডিয়া, মানে রক্ষামন্ত্রী ইন্ডিয়াও এটা ইয়ে করেছে। পুরো একদম আগুনের হলকার মতো মিসাইলটা একদম দৌড়ে যাচ্ছে, এবং পরপর 3টে হয়েছে। সে 3টে আপনাকে শুনে একটা করে দেখুন, একদম 3টে জায়গায় ইয়ে করা হয়েছে। আব্দুল কালাম যে সেন্টার আছে সেখান থেকে। এই জন্য আমি এটা শোনালাম এবং বলছি এই কারণে যে মোদিজির টাইমিং
অর্থাৎ এই যে উনি পৌঁছানোর আগে, মানে G20 মিটিংয়ে পৌঁছানোর আগে এবং নাইজেরিয়া পৌঁছানোর আগে এই যে টেস্টটা করে দিলেন, এই টেস্টটা ওখানে যতজন নেতারা হাজির থাকবে, সারা বিশ্বের নেতারা হাজির থাকবে, তারা হচ্ছে কি যে এটাকে নিয়ে আলোচনা করবে। ও বাবা, ইন্ডিয়া তো তার মানে 4 নম্বর এসে গেলো হাইপারসোনিক মিসাইল ক্যাপাবল কান্ট্রি মিলিটারিতে। এবং যদি আমেরিকারটা ঠিক ঠিক কাজ না করে, যেটা শোনা যাচ্ছে, তাহলে তো ইন্ডিয়া এখন 3 নম্বর এসে গেল হাইপারসোনিক মিসাইল টেস্টে। এটা একটা দেশের পক্ষে মিলিটারি শক্তির দিক থেকে একটা ভয়ানক অ্যাচিভমেন্ট। অর্থাৎ এর জন্য যে এই যে চায়না যে এখানে শিপ নিয়ে এসে হাজির হয়েছে, তো তাদেরকে ভাবতে হবে তো যে এই শিপ যদি একটা হাইপারসোনিক মিসাইল টেস্ট করে দেয়, তো এই যে জাহাজ ওই 12,500 ঘন্টার বেগে যে যাবে এবং জাস্ট চট্টগ্রাম পৌঁছাতে উড়িষ্যার থেকে খুব বেশি হলে 15-20 মিনিট টাইম লাগবে না। একদম কোথায় যে তাকে টুকরো করে তাকে খুঁজেই পাওয়া যাবে না, তার কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। মানে কথার কথা বলছি আর কি, এরকম একটা ব্যাপার। এবং এই 12,500 কিলোমিটার যে বেগে যাবে পার ঘন্টাতে, তার মানে বুঝতে পেরেছেন তার কী অবস্থা। তো এই হচ্ছে একটা ব্যাপার। তাই আমি বলছি এটা টাইমিং, যে মোদিজি কীভাবে সেই টাইমিংটা সেট করেছেন যে আমি ঠিক যাওয়ার আগে এটা টেস্ট করে দাও। এবং 12 তারিখে এসে নিশ্চয়ই ওনার কাছে ইনপুট এসেছিল যে 12 নভেম্বর চিট্টাগাঁয়ে, বাংলাদেশের চট্টগ্রামে চট্টগ্রামে এই মিসাইল মানে পাকিস্তানের করাচির থেকে চাইনিজ একটা যে জাহাজ এসেছে এবং তাতে লাল পতাকা লাগানো আছে, সেই ইনপুট তো ওনার কাছে এসে গেছে। উনিও সঙ্গে সঙ্গে যাওয়ার আগে হয়তো দেখেছেন, বলে দিয়েছেন যে ঠিক আছে ওটা হাইপারসোনিক মিসাইল সময় টেস্ট করে দাও। ডিআরডিওকে তিনি, মানে এসব তো মিনিস্ট্রির মধ্যে তো এসব কোপারেশন ছাড়া হবে না। ডিআরডিও, ডিফেন্স মিনিস্ট্রি, পিএমও ইন্ডিয়া, আরএমও ইন্ডিয়া, আরএমও ইন্ডিয়া, রক্ষামন্ত্রী অফ ইন্ডিয়া, এদের সঙ্গে তো যোগাযোগ করেই সব কিছু হয়। এটা সেকেন্ডের মধ্যে ইমেল হচ্ছে, ফোন কল হচ্ছে, আলাদা স্পেশাল লাইন আছে, তো এসব করেই হয়েছে। তো এইটা, এবং এর আরেকটা ইম্প্যাক্ট হতে পারে, সেটা হচ্ছে এই যে আমেরিকায় যে চেঞ্জ হয়েছে, প্রেসিডেন্সি নির্বাচনে যে ডোনাল্ড ট্রাম্প আসতে চলেছেন এবং জো বিডেন আছেন, এতে আমেরিকার যে ব্যুরোক্রেসি, যারা জো বিডেনের আমলে কাজ করছিল, সেই ব্যুরোক্রেসি এবং ডিপ স্টেট, যারা বড় বড় কোম্পানিগুলো, যারা সারা আমেরিকার এই ডিপ স্টেট যারা ওই ব্যুরোক্রেসিটাকে চালাতো, পেন্টাগনকে, হোয়াইট হাউসকে, এফবিআইকে, সিআইকে চালাতো, তারা এখন খুব ভীত। এখন বাইডেন 2 মাস এখনও আছেন। হ্যাঁ, মানে আগামী 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শপথ গ্রহণ করবেন। তো এই 2 মাসে তারা অনেক কিছু করতে পারে বাইডেনকে দিয়ে। যদি এর মধ্যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে নিমন্ত্রণ করেছিলেন হোয়াইট হাউসে যে আপনি এসে আমার সঙ্গে দেখা করুন, তো ডোনাল্ড ট্রাম্প সেখানে গেছিলেন, সেসব ফটো ভিডিও এসে গেছে, দেখা যাচ্ছে যে দুজনে বসে গল্প করছে, হাত মেলাচ্ছে, এইসব দেখা যাচ্ছে। তো এখন সেই ডিপ স্টেট এই 2 মাসে কী করতে পারে? যেমন চায়নাকে আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে চায়না কিন্তু খুব চালাক। ওরা আগে থেকে কোনোভাবে একটুখানি হয়তো আন্দাজ করতে পেরেছিল যে ডোনাল্ড ট্রাম্প এসে যাবে, কোনো একটা হয়তো ইনপুট, ওরা ইন্টেলিজেন্স ইনপুট ওরা পেয়েছিল। এবং যার ফলে ওরা কী করেছে যে ভারতের যে সঙ্গে লাদাখ এরিয়াতে যে দুটো জায়গাতে একটা স্ট্যান্ড অফ হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে করে নিজেরা গুড় দিয়েছে। যদি ট্রাম্প এসে মুশকিল হবে, কারণ আমরা দেখেছি যখন ট্রাম্প যখন চলে যায়, তখন ওরা 2020 সালে গালওয়ানে, কোভিডের সময়, করোনার সময়ই গালওয়ানে আক্রমণ করেছিল। তো এই একটা চায়না একটা কঠিন দেশ, তো কখন যে কোথায় কী করে বসবে ঠিক নাই। তাহলে এখন চায়নাকে একটা মেসেজ দেওয়া যে দেখে নাও, আমাদের হাইপার সোনিক মিসাইল টেস্টে আমরা সাকসেস হয়ে গেছি। এবং আমেরিকার ডিপ স্টেটকেও ঘুরিয়ে বলা, এবং আমেরিকান ব্যুরোক্রেসি যারা এখনও জো বিডেনকে সমর্থন করে কিছু একটা গোলমাল করার চেষ্টা করছে। কারণ আবার ডেমোক্রেটিক পার্টি নাকি আমেরিকাতে একটা দাবি করেছে যে আবার ভোটের রিকাউন্টিং করা হোক, অর্থাৎ কোনোভাবে যদি ভেতর থেকে কিছু গোলমাল করা যায়। কিন্তু এমনভাবে জিতেছে সেনেটে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, পপুলার ভোটে ডোনাল্ড ট্রাম্প, যে সেটা আর কিছু করে সুবিধা করতে পারবে না। তো এই যে ব্যাপারটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের মধ্যে একটা মানে এক্সাইটমেন্ট ফিল হচ্ছে যে ভারতবর্ষ, আমি অল্প সব রিপোর্টটা আমি শুনেছি, পেপারেও বেরিয়েছে, আপনারা দেখে থাকবেন হয়তো, কিন্তু ভেতরে যে এত সব গল্প আছে, সেইটা আমি আজকেই হচ্ছে একটা সার্চ করে দেখলাম এবং এক্স হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেলে দেখলাম। তখন আমি ভাবলাম এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর, এই খবরটা নিয়ে একটু একটা ছোট একটা ভিডিও তৈরি করা যাক এবং সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেয় যে যোগসূত্রগুলো কী কী হচ্ছে। চাইনিজ ভেহিকেলসে পৌঁছানো, হাইপারসোনিক মিসাইল টেস্ট, মোদিজি নাইজেরিয়া চলে যাওয়া, G20 মিটিং, এবং যে কি চাইনিজ ভেহিকেলস আজকে হচ্ছে স্পেকুলেশন, কিছু রং কিছু আছে। কেউ আবার সময় করছে যে নর্থ ইস্টে, ভারতবর্ষের নর্থ ইস্টে যে সমস্ত কার্যকলাপ হচ্ছে, সেখানে যদি কোনো বন্ধু গুলিয়ে সমস্ত ওর মধ্যে এসে যে চট্টগ্রাম থেকে ওটা ওখান থেকে পাঠাবে বাংলাদেশ হয়ে, এখন বাংলাদেশ এটাকে নিশ্চয়ই ওরাকে সাপোর্ট করছে তার মানে।
অর্থাৎ যাতে তাদের যে অবস্থাটা তৈরি হচ্ছে সেই অবস্থা থেকে যাতে কোনোভাবে নিজেরা একটা চায়নার সঙ্গে আরও কাছাকাছি এসে হাজির হতে পারে। এরকম একটা পরিস্থিতি এখনই ভারতের উপমহাদেশে ভারতের আশপাশে সৃষ্টি হয়েছে। তো ভারতও তার হাইপারসনিক মিসাইল টেস্ট করে একটা মেসেজ, একটা উপযুক্ত জবাব মোটামুটি সবাইকে দিয়ে দিয়েছে যে বুঝে নাও আমাদের শক্তিটা এই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। তো এই খবরটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।